অফিসে এত চাপ কি করে সময় দিবি মা? তোমার তো বয়স হচ্ছে বাবা, এখন একটু রেস্ট নাও। অন্য তো দেশে থাকে না, না হলে ওর উপর সব দায়িত্ব দিয়ে একটু রেস্ট নিতে পারতাম। নুসরাত চাপা শ্বাস পেল। বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। এটা সে মাঝে মধ্যেই করে। আগে বাবার সাথে কত গল্প করেছে, ঘুরতে গেছে, কিন্তু বিয়ের পর সব বদলে গেছে। সকালের মিষ্টি আলোয় অর্ণর ঘরখানা আজ আলাদা রকম রঙে রঙিন হয়েছে। কাল রাতের বারান্দার ঘনিষ্ঠ মুহূর্ত যেন এখনো বাতাসে ঝুলে আছে। এখন অর্ণর ঘরের পরিবেশ যেন ভিন্ন রকম, নরম সকালের আলোয় আর উজ্জ্বল। অর্ণর উন্মুক্ত বুকের উপর কায়নাত বিড়াল ছাড়ার মতো গুটিয়ে আছে। মুঠো ফোনে হাতে নিয়ে অর্ণ গম্ভীর চেহারা কি যেন ঘাটাঘাটি করছে। এক হাতে ফোন, অন্য হাতে কিশোরী বউকে আঁকড়ে রেখেছে সে। কায়নাত অর্ধেক ঘুমে গড়ি পিটপিট করে চোখ খুলো, তারপর বুঝতে পারলো কি অবস্থা আছে সে। অর্ণর বুকের থেকে মাথা দিয়ে অর্ণর বুকে মাথা দিয়ে শুয়ে থাকা নিজেকে দেখে লজ্জায় শরীরটাকে সামান্য সরিয়ে নিতে চাইল। শরীর ব্যথায় সরাতে পারল না অর্ণব। শিকুচকে গলা নামিয়ে বলল, কি হলো? লজ্জা লাগে। লজ্জা লাগলে রাতেই লাগার কথা ছিল, এখন তো সকাল। কানাত লজ্জার চোখ বন্ধ করে ফেলল। অর্ণব ফোনটা পাশে রেখে দু হাত শক্ত করে ওকে জড়িয়ে ধরল। আরেকটু ঘুমান, আমি আছি। কানাত চোখ বুজে হাসলো। অর্ণর বুকের ভেতর সেই হাসি ছুরির মতো বিঁধল। তার গভীর ঠোঁটে কোনো শব্দ নেই, অথচ ভেতর ভেতর এক অদ্ভুত তৃপ্তি ছড়িয়ে গেল। অর্ণ কানাতের কানের কাছে ফিসফিস করে বলল, আপনি অনেক সুন্দর। কান গরম হয়ে এলো লজ্জায়। অর্ণর শরীরের সাথে আরো বেশি চেপে গেল অর্ণর ঠোঁটে। গভীর ভঙ্গিতে একটুখানি বাঁকা হাসি ফুটল। কানাতকে আরো লজ্জা দিতে সেই মৃদু গলায় বলল, আপনি জানেন কাল রাতে কতবার আমার নাম ধরে ডেকেছেন? কানাত আঁতকে উঠে মুখে হাত দিয়ে ঠেকে নিল। মিথ্যে কথা। মিথ্যে? আমার গানে এখনো বাজছে সেই ডাক। কতবার অর্ণ বলে কেঁদে উঠলেন জানেন? কানাতের ভীষণ লজ্জায় চোখ মুছে নিয়ে মুখ ঘুরিয়ে নিল। শরীরের ব্যথা নড়তে গিয়েও মুখ থেকে চাপা গোঙানি বেরিয়ে এলো। অর্ণর চোখ মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। বুকের ভেতর এক অদ্ভুত ব্যথা খেলে গেল। কানাতকে আস্তে করে সোজা করলো, তারপর বেডসাইডের টেবিলের উপর রাখা হালকা সাদা চাদরটা টেনে নিয়ে কানাতের উন্মুক্ত শরীর ছেঁকে দিল। অর্ণ দু হাত দিয়ে বউকে কোলে তুলে নিতে কানাত আটকে উঠে বলল, কোথায় নিয়েছেন? ওয়াশরুমে। কানাত মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল। লাজ ভরা কণ্ঠে আর কোনো প্রতিবাদ করলো না। অর্ণ তাকে কোলে নিয়ে ওয়াশরুমে ছুকলো। দুজনই একসাথে ধুয়ে মুছে গোসল করে বের হলো। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে অর্ণ কানাতকে বিছানায় আস্তে করে বসিয়ে দিল। চাদরে মোড়া কিশোরী বউয়ের ভেজা চুল কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে। কায়নাতের শরীর কাঁপছে হালকা ঠান্ডায়। অর্ণ সোজা বারান্দায় থেকে তোয়ালে নিয়ে এলো। গম্ভীর মুখে তোয়ালেটা হাতে নিয়ে বসে পড়লো কায়নাতের পাশে। চুপচাপ থাকুন বলে যত্ন করে তার লম্বা ফেঁসা চুলগুলো মুছে দিতে শুরু করলো। তোয়ালের ছোঁয়ায় কায়নাত চোখ নামিয়ে রাখলো। শরীরের প্রতিটি স্নায়ুতে কেমন অদ্ভুত শিরশিরানি ছড়িয়ে যাচ্ছে। অর্ণ ধীরে ধীরে প্রতিটি ভেজা গোছাত আলতো করে মুছে দিচ্ছে। মাঝে মধ্যে আঙুল ছুঁয়ে যাচ্ছে কায়নাতের গলা আর কানের পাশ দিয়ে। কায়নাত লজ্জায় লাল হয়ে যাচ্ছে, অথচ কিছু বলতেও পারছে না। অর্ণ তোয়ালে দিয়ে শেষে ভেজা চুলগুলো মুছে দিয়ে কায়নাতের কপালে আলতো ছোঁয়া দিল। গম্ভীর কণ্ঠে বলল, আপনি বিশ্রাম নিন, আমি বাইরে থেকে একটু আসছি। অর্ণ ধীরে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। কায়নাত কিছুক্ষণ পর উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো গায়ে জায়গায় জায়গায় কালচে দাগ। তার স্বামীর দেয়া উপহার। একদিন অর্ণই বলেছিল, বউ হিসেবে মানেনি বলেই তো এখনো আপনি আমার ঘরে আছেন ম্যাডাম। কারণ যেদিন আপনাকে সত্যি বউ হিসেবে মেনে নেব সেদিন আপনি অন্য কারো কথা ভাবতেও পারবেন না। ঠিক আয়নায় চোখ রাখলে আমার ছায়া ছাড়া কিছুই দেখবেন না। কথাখানা স্মরণ হতেই লাজুক হাসলো সে। প্রায় আধ ঘন্টা পর অর্ণ ফিরে এলো, হাতে ছোট্ট একটা ব্যাগ। কায়নাত অর্ধেক চোখ খুলে তাকিয়ে দেখলো অর্ণ। কায়নাতের দিকে তাকিয়ে দেখলো কিশোরী বউ মিটমিটি করে হাসছে। অর্ণ হতবাক হয়ে বলল, তোমাকে দেখে তো আমার নিজেরই শরম করছে, তোমার করছে না? কায়নাত স্বাভাবিকভাবে মাথা নাড়িয়ে বলল, সরব আবার কি জিনিস? সরব বাবু কোন দুঃখে? সে মাথা ঝাঁকিয়ে ব্যাগটা টেবিলের উপর রেখে
ভেতর থেকে কিছু ওষুধ বের করলো। কায়নাত উঠে বসলো। অর্ণ ওষুধগুলো তার সামনে বাড়িয়ে দিয়ে গভীর গলায় পড়ল। খাবার কি এগুলো খেয়ে নেবেন চুপচাপ। কায়নাত ওষুধগুলোর দিকে তাকালো, চোখের পাতা কেঁপে উঠলো, যেন শুকনো ঠোক গিলে বলল, আমি এগুলো খাবো না। হ্যাঁ, কেন খাবেন না? আমি জানি এইগুলো কিসের ঔষধ, জন্ম নিয়ন্ত্রণ পিল। আমি খাবো না এসব। অর্ণের চোখে গাঢ় গম্ভীর হয়ে এলো। অর্ণের চোখ গাঢ় গম্ভীর হয়ে উঠল। ঠোঁট শক্ত করে এক মুহূর্ত তাকিয়ে রইল কায়নাতের দিকে। কায়নাতের পাশে এসে বসলো সে গম্ভীর মুখে। কায়নাতকে টেনে নিজের কাছে নিয়ে এলো। দু হাত দিয়ে তার সরু কাঁধ চেপে ধরে নিচু কঞ্চে বলল, তুমি এখনো অনেক ছোট। তুমি শুরুর এই বয়সে কোনো সন্তানের ভার নেওয়ার জন্য প্রস্তুত নয়। বাচ্চা মানে শুধু মায়া নয়, দায়িত্ব। বাচ্চা গর্ভে ধারণ করতে গেলে আগে তোমাকে শক্ত হতে হবে। কিন্তু এটা কি পাপ না? আল্লাহ যদি দেন আমি কি ঠেকাতে পারি? অনর গভীর দৃষ্টি নিয়ে তাকালো ওর দিকে। ছোট শক্ত করে রেখেছে, যেন ভেতরে একটা যুদ্ধ চলছে। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি চাই না তোমার শরীরের উপর বাড়তি চাপ পড়ুক। এটা অনেক রিস্ক তোমার জন্য। কানাতের চোখ ভিজে উঠলো পুরোটা, ঠোঁট কেঁপে উঠলো খানিক। আপনি শুধু আমার কষ্টের কথা ভাবছেন, অথচ আপনার যে সন্তান নেওয়ার আকাঙ্ক্ষা আছে তা তো অস্বীকার করছেন আপনি। অর্ণব চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেল। কয়েক সেকেন্ড চুপ থেকে ওর চিবুকটা আলতো হাতে তুলে ধরলো। আমার বয়স হয়েছে, বাচ্চা নেয়ার কিংবা একটা সংসার করার ইচ্ছে থাকবে, এটা স্বাভাবিক নয় কি? কিন্তু তুমি তো এখনো বাচ্চা, বুঝতে পারছো আমার কথা? কানাত কেঁদে ফেললো, নিঃশব্দে চোখে জল গড়ালো, নামলো গাল বেয়ে। অর্ণ সেই জল মুছে দিল আঙুলের জগায়। কঞ্চে গভীর অথচ নরমতা মিলিয়ে বলল, আমাকে বিশ্বাস করো, কয়েক বছর পর যখন তোমার বয়স হবে, আমি নিজেই চাইব আমাদের সংসারে ছোট্ট একটা প্রাণ আসুক, কিন্তু এখন নয়। কায়নাত ঠোঁট চেপে ধরলো, কিছু বলতে চেয়েও যেন বলতে পারলো না। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, এগুলো তুমি খাবে। আমি তোমার ভালোর জন্য বলছি, আমাদের ভালোর জন্য বলছি। সকালে খাবারের টেবিল ভরে উঠেছে পরিবারের সবার উপস্থিতিতে। বেরুজ বেগম নিজে হাতে ডাল ভাত ভাজি তুলে দিচ্ছে। নিধি, নুসরাত, নিশা সবাই উপস্থিত। অর্ণ এসে চুপচাপ নিজের জায়গায় বসলো। কিছুক্ষণ পরে কায়নাত নেমে এলো। গায়ে হালকা গোলাপি রঙের থ্রি পিস, মাথায় জড়ানো ওড়না, চোখে মুখে ভীষণ ক্লান্তির ছাপ। দুর্বল শরীর নিয়েও যেন সে সোজা রান্নাঘরে ঢুকে বেরুজ বেগমকে সাহায্য করতে শুরু করলো। অর্ণর চোখ এদিক ওদিক না ঘুরে বারবার গিয়ে ঠেকছে ওর মুখের দিকে। কানাদের ফ্যাকাশে চেহারা, হাঁটার ভঙ্গি, সব কিছুতেই দুর্বলতার ছাপ। খাওয়ার সময় হঠাৎ নিশা কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করলো, কাইনা, তোমার কি শরীর খারাপ? মুখটা অমত কেন দেখাচ্ছে? না, তেমন কিছু হয়নি, হয়তো ঘুম ঠিক মতো হয়নি। অন্য খাবার থামে স্থির চোখে তাকিয়ে রইল কায়নাতের দিকে। কোনো কথা বলো না, শুধু নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করলো। খাওয়া শেষ হলে সবাই নিজ নিজ ঘরে চলে গেল। কায়নাত আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠলো। ঘরে গিয়ে দরজা বন্ধ করে টেবিলের উপর রাখা ছোট্ট ব্যাগ খুললো। ভেতরে ওষুধগুলো সাজানো। কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল ওষুধগুলোর দিকে। চোখের ভেতর জল চিকচিক করলো। তারপর একে একে সব ট্যাবলেট বের করে আলমারির ভেতর কাপড়ের নিচে লুকিয়ে রাখলো। সকাল 11টার দিকে স্বার্থ এলো বাড়িতে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজ প্রেম, অর্ণ, মাসফিক চৌধুরী কিংবা আদাল আর আয়মান কেউ বাড়ি থেকে কোথাও যায়নি। আজ বাড়ি ভর্তি মানুষ। স্বার্থ ড্রয়িং রুম পেরিয়ে বাইকের চাবি আঙ্গুলের মাঝে ঘোরাতে ঘোরাতে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎই ওপর থেকে প্রেমের গলা পেয়ে শিউ কুচকে তাকালো সেদিকে। প্রেম গলা ছেড়ে বলল, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। স্বার্থ নাক ফুলে ফুসফুস করলো। প্রেম একটা ফ্লাইং কিস ছুঁড়ে বলল, আমার বাচ্চাটা কেমন আছে জান? তোমাকে কি বেশি কষ্ট দিচ্ছে? হ্যাঁ, আসো কাছে আসো, একটু আদর করে দেয়। স্বার্থ বাঁকা হেসে উপরে উঠে এলো প্রেমের একদম সামনে এসে কাজ জুড়ি ধরে বলল, চলো জান, আজকে তোমাকে একটু সময় দেই। অনেকদিন হয়ে গেল তোমার সাথে একান্ত সময় কাটানো হয় না। খেলার হলে বিয়ে করে হালাল বউয়ের সাথে খেলবো, তোমার সাথে কেন খেলবো? খেলবো না, যাও। খেলবি না মানে? এখন আমার মুড 100-100। তুই খেলবি, তোর বাপও খেলবে। হবু শ্বশুরকে নিয়ে এসব দুষ্টু কথা বলতে তোমার লজ্জা লাগে না? তখন নিশা নিজের ঘর থেকে হেলে দুলে বের হলো। দুজনকে কথা বলতে দেখে এগিয়ে আসতে স্বার্থ নিশার গলা জড়িয়ে ধরে বলল, তোমায় ঘরে লুঙ্গি পরে আসবো আমি আজই? আমায় ধরে বলবে তুমি তোমায় ভালোবাসি, সাথে সাথে দৌড়ে গিয়ে ডেকে আনবো কাজী। বলো জান, তুমি কি রাজি? শুনুন,
অর্ণ গম্ভীর মুখে ল্যাপটপ নিয়ে বসেছিল। কানাতে ডাকে চোখ তুলে শির কুচকে বলল, অর্ণ বিজি আছে। বিজি মানে? আমি ডাকছি আর আপনি আমায় ইগনোর করছেন? তোমার গায়ের পাতলা শাড়ি পাল্টে এসো। পাল্টাবো কেন? আমার গরম লাগছে। শুনুন না। ঠাস করে ল্যাপটপটা অফ করে পাশে রেখেই বলল, মার খাবি তুমি? তোমার না শরীর খারাপ? যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। নষ্ট পুরুষের নষ্ট নষ্ট ভাবনা চিন্তা বলি, সব সময় কি মাথায় এসবই করে? আমি ইটিস পিটিস করতে এই শাড়ি পরিনি। যাই হোক, চলো না আজ আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। অর্ণ কানাতের কথা শুনে হতভম্ব হয়ে গেল। এক রাতে কত সাহস বেড়েছে ভাবা যায়। এই মেয়ে কাল অবধি তার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি, আর আজ তাকে ধমকাচ্ছে। কানাত এগিয়ে এলে পিছু নাচিয়ে বলল, যাবেন না? তোমার শরীর ভালো না, রেস্ট নাও, কাল যাবো বাইরে। আপনি এমন কেন? অন্যদের স্বামীরা কি সুন্দর রোমান্টিক, বউরা যা বলে তাই শুনে। বউগিরি করতে কে বলেছে? চুপচাপ পড়তে বসো। পড়াশোনা আমায় দিয়ে হবে না, ওসব বড় লোকি কারবার ভালো লাগে না আমার। মার খাবি তুমি? ভণ্টামি বাদে পড়ায় মন দাও। কানাত চুপ করে গেল। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে কানাতকে নিজের কাছে টেনে এনে পাশে বসালো, চিবুক উঁচিয়ে চোখে চোখ রাখলো, শান্ত কঞ্চে বলল, তোমাকে পড়তে হবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। এসব সংসার নিয়ে নাক গলাবে না। জামাইয়ের কোল থাকতে আবার নিজের পায়ে দাঁড়াতে যাব কোন দুঃখে? মার খাবে কিন্তু। পড়াশোনা না করলে হয় না বুঝি? খুবই বিরক্তিকর একটা জিনিস। অর্ণ হঠাৎ কানাতের কান চেনে ধরে বলল, আমার ক্যানাডা ব্যাক করতে হবে, তুমি মন দিয়ে পড়বে, এটি আমার শেষ কথা। হঠাৎ কায়নাতের মুখ চুপসে গেল। অর্ণর দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনি আবার চলে যাবেন বিদেশে? আপনার কষ্ট হবে না আমার ছেড়ে থাকতে? অর্ণ দীর্ঘশ্বাস ফেল। কানাতকে আর একটু টেনে নিয়ে তার ছোট্ট আননখানা আবদ্ধ করে বলল, তোমার জীবন সবে শুরু হয়েছে, পড়াশোনা মন দিয়ে করো। তোমার ফাইনাল এক্সাম শেষ হলে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। কায়নাত কোনো কথা বলল না, দৃষ্টি নত করে রাখলো। অর্ণ ওকে বুকে জড়িয়ে ধরল। সাথে সাথে কায়নাত ফুপিয়ে উঠল। অর্ণ মাথায় হাত বুলিয়ে দিল। কেমন যেন বুকে ব্যথা অনুভব হচ্ছে, অস্থির লাগছে। কায়নাত বলল, আপনার বিদেশে যেতে হবে কেন? এখানেই থাকুন, আমার কাছে থাকুন। আমি থাকতে পারবো না। কেন পারবেন না? আপনি আমার কাছে থাকুন, আমি সত্যি মন দিয়ে পড়াশোনা করব। অর্ণ দীর্ঘশ্বাস ফেললো, চুপ করে রইল। কায়নাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা সময় হঠাৎ বলে ফেলল, কখনো ভাবিনি তোমার মতো কিশোরী কন্যার চোখে নিজের সর্বনাশ দেখব। কায়নাত চোখ তুলে ঘাট উঁচিয়ে ভেজা চোখে তাকালো তার দিকে। অর্ণ দৃষ্টি নিচু করে বইয়ের কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, খানিক ঘরের দূরত্ব যদি ভবিষ্যৎ উজ্জ্বল করে, তাহলে সেটা কবুল করতে শেখো। যদি ততদিন বেঁচে না থাকি? কবে কখন কার হায়াত শেষ হবে আমরা কেউ তো জানি না। আপনি কেন এমন করছেন? আমার আপনাকে ছাড়া ভালো লাগে না। অর্ণ যেন কথা বলতে ভুলেই গেল। সে কিছু না বলে হঠাৎ কিশোরী বইয়ের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কায়নাত হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর লজ্জায় চোখ নামিয়ে গুটিয়ে গেল তার বুকের ভেতর। শরীরটা হালকা কেঁপে উঠল বোধ হয়। অর্ণ ঠোঁট সরিয়ে নরম কণ্ঠে বলল, এত কান্নাকাটি করে আমার মাথা খারাপ করো না তো, তোমাকে কষ্ট দিতে চাই না আমি। কায়নাত চুপ করে রইল। বুকের ভেতর ছোট্ট শিশুর মতো আঁকুপাকু করতে করতে নিজেকে শক্ত করে জড়িয়ে নিল অর্ণর বুকে। অর্ণ আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। কণ্ঠটা আগের মতোই গম্ভীর, দৃঢ়, তবু স্নিগ্ধ গলায় বলল, চোখ বন্ধ করো, তোমার রেস্ট দরকার। তুমি ঘুমাও, আমি আছি তোমার পাশে। কায়নাত ভেজা চোখে তাকে মুচকি লাজুক হাসল। কোনো কথা না বলে ধীরে ধীরে চোখ বুঝলো। শরীরটা আরো গুটিয়ে নিল অর্ণর বুকে। আপনার মধ্যে কি আছে বলুন তো? আপনার মাঝে কি এমন আছে যেটা আমায় টানে? অর্ণ মুচকি হেসে কপালে ছোট ছুঁয়ে দিল। উত্তর দিল না, শুধু বুকের ভেতর শক্ত করে আগলে রাখলো আপন ছোট্ট পৃথিবীটাকে। সে নিজেও চোখ বন্ধ করে বালিশে মাথা রাখলো। বেরুজ বেগম নিজের ঘরে বসে স্বামীর সাথে টুকটাক কথা বলার মাঝে আলমারি থেকে বিয়ের পরে শাড়িগুলো বের করছিলেন। হঠাৎ তিনি বললেন, তুমি কিছু খেয়াল করেছো? মাশফিক চৌধুরী বেরুজ বেগমের শাড়িগুলো হাতিয়ে দেখছিলেন। এগুলো তারই কিনে দেয়া, বহু বছর আগের। তিনি চোখ তুলে তাকালেন। কি? তোমার বড় ছেলের মতিগতি দেখেছো? কায়নাতের যত্ন নেওয়া শিখেছে। আল্লাহ ওদের ভালো রাখুক। ছেলেটা অবশেষে বউকে মানতে বাধ্য হলো। ওকে নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম আমি। ছেলেটা এত ছন্নছাড়া হবে কখনো কল্পনাও করিনি।
বছরের পর বছর নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে পড়ে থাকে। নিজের বাবার এত বড় একটা ব্যবসা রেখে অন্যের কোম্পানিতে কাজ করেছে। ওর কি আমাদের প্রতি মায়া হয় না? কতগুলো বছর পর দেশে এলো, এখন বলছে আবার চলে যাবে। ওকে ব্যতীত রাখতে পারবো না, কিন্তু কায়নাত। অন্য ছাড়া ওর আর কে আছে বলো? অন্যকে দিয়েই তো আমরা সবাই। তুমি ওকে একটু বোঝাও। বলবো। বিকেলে বেলা অর্ণ ছোট বোন আর বউকে সহ স্বার্থ শেরকে নিয়ে বাইরে বের হলো। প্রেম নিধিকে নিয়ে ঘরে খিল দিয়েছে, সে বউকে কোথাও যেতেই দিবে না আর না নিচে চাপে। নিশা স্বার্থর পাশে হাঁটছে গুটি গুটি পায়। অর্ণ কায়নাতের এক হাত শক্ত করে ধরে লম্বা সরু রাস্তা হেঁটে যাচ্ছে। শের পেছন থেকে ওদের কাহিনী দেখে নাক ফুলিয়ে হঠাৎ চিৎকার করে বলল, হারামজাদার দল, তোরা কি আমাকে দেখে মজা নিচ্ছিস? কি নাটক শুরু করলি? এখানে যে আমি এক হতভাগা উপস্থিত আছি সেটা তোরা চোখে দেখছিস না? তোমাকে কি আমরা সিঙ্গেল লাইফ কাটাতে বলেছি? তুমি কেন প্রেম করছো না? আমার মতো ভদ্রলোক কোনো মেয়ে চায় না, তুই নিজেই এটার প্রমাণ। তোর ল্যাং একটা গাঁজাখোর, আর তুই ওই বাটপারকে মন প্রাণ উজাড় করে ভালোবাসিস। থাপ্পড় মেরে মুখের আকার পাল্টে দিব বেয়াদব। আমি কবে গাঁজা খেয়েছি? সিগারেটের হোকা টানা কি মহৎ কাজ? ওইটা তো নেশাই হইল। তুই টানস না, অর্ণ তো টানে। অর্ণ বিরক্ত হয়ে পিছু ঘুরে তাকায়। কায়নাত মুখ কালো করে স্বার্থর দিকে তাকিয়ে বলল, আমার জামাইকে নিয়ে বাজে কথা বলবেন না একদম। তা কেন বলবো? তোমার জামাই খালি সিগারেট না, মাঝে মধ্যে দুষ্টু পানিও খায়। দুষ্টু পানি মানে? অর্ণ দাঁত কটমট করে স্বার্থর দিকে তাকালো। স্বার্থ অর্ণর চোখে চোখ রেখে শুয়ে নাচিয়ে বলল, বলে দিব জানো। আপনি বলুন, কি এটা? স্বার্থ আর চোখে অর্ণ রাগী মুখশ্রী দেখে বলল, দুষ্টু পানি হলো যেটা খেলে মানুষ কোলবালিশকে বউ ভাবে আর বউকে বাড়ির কাজের বেটি মনে করে। যেমন ধরো তোমার জামাই দুষ্টু পানি খেলে তুমি ভেবে কোলবালিশের সাথে। অর্ণ স্বার্থর কলার টেনে নিজের দিকে টেনে এনে দাঁত কটমট করে বলল। কিসব বাজে কথা বলছিস তুই? স্বার্থ অর্ণর হাত থেকে শার্টের কলার ছাড়িয়ে বলল, একদিন তো শহরের প্যান্টও খুলে ফেলেছিস, ভুলে গেছি নাকি? কানাত ফট করে অর্ণর দিকে তাকালো। অর্ণ কানাতের এহেন চাউনি দেখে বেঁচে বিরক্ত হলো। স্বার্থ যে অর্ণকে জ্বালানোর জন্য এসব বলছে এটা কানাত বুঝতে পারছে না। সে কানাতের হাত ধরে সামনে হাঁটা শুরু করলো। স্বার্থ সেটা দেখে গলা উঁচিয়ে বলল, সাথে কিন্তু মেহেরাবও ছিল, কিন্তু মাঝখান থেকে প্রেগনেন্ট হয়ে গেছি আমি। ব্যাপারটা বুঝতে পারিনি, এইটাও বুঝতে পারিনি বাচ্চাটাকার, কিন্তু নাম দিয়েছি শেহের আর প্রেমার বাচ্চা। অর্ণ কানাতের জন্য এক গুচ্ছ সাদা গোলাপ কিনলো। এক হাতে কিশোরী বইয়ের ছোট আঙুলগুলো শক্ত করে আঁকড়ে ধরা, অন্য হাতে এক গুচ্ছ গোলাপ। ওরা এলো একটা রুফ চাপে। নিশা কায়নাতকে নিয়ে ওয়াশরুমে গেছে। স্বার্থ বেশ খানিকক্ষণ অর্ণের নীরবতা দেখে বলল, ভালোবেসে ফেলি নাকি অর্ণ? অর্ণ গভীর নিঃশ্বাস নিয়ে চুপ করে বসেছিল। হঠাৎ স্বার্থ তাকে কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো। অর্ণ ভুরু কুঁচকাল। কিছুক্ষণ নীরব থাকার পর গলাটা ভারী করে বলল, ভালোবাসা তো হুট করে হয় না, এটা সময়ের সঙ্গে সঙ্গে জন্ম নেয়, বেড়ে ওঠে ঠিক গাছের মতো, শেকড় গেঁথে মাটির ভেতর অদৃশ্য হয়ে যায়, অথচ ডালপালা একদিন আকাশ ছুঁতে চায়। তাকে যখন প্রথম দেখেছিলাম তখন সে নিতান্ত এক অবুঝ কিশোরী কন্যা। আমার চোখে সে ছিল অনেকটা শিশুর মতো। দুধিয়ালতা রঙের গায়ের নীলপাড়ির সাথে শাড়ি জড়ানো, চোখে চিকন করে কাজল টানা ছিল, ভেজা লম্বা চুলগুলো খুলে ছাদের এক কোণায় বসেছিল। চারপাশে সাজানো ফুল গাছের পাতাগুলোতে সে আলতো করে হাত ভরিয়ে দিয়েছিল। বাতাসে তার ভিজে চুল উড়ে এসে গালের কোণে ঠেকছিল, আর তার সে মিষ্টি অচেতন হাসে আজও ভুলতে পারেনি। অর্ণ থামলো। ঠোঁটের কোণে যেন এক চাপা হাসি খেলে গেল। তার গম্ভীর চেহারায় এক মুহূর্তের জন্য কোমলতা ভেসে উঠল। হাতে ধরা এক গুচ্ছ সাদা গোলাপের দিকে তাকে নরম কঞ্চে বলল, সেদিন প্রথম বুঝেছিলাম সাদা গোলাপও যে রঙিন ফুলের চেয়ে কোনো অংশে কম নয়। সেদিন উপলব্ধি করেছিলাম সাদার মধ্যেই সৌন্দর্য আছে, শান্তি, নির্মল, অচঞ্চল সৌন্দর্য। তার হাসিটা ছিল গোলাপগুলোর মতো, কোনো সাজসজ্জা ছাড়াই অনন্ত সুন্দর। সে থামলো একটু। ফোনের স্ক্রিনে কানাতের হাসি মুখখানা দেখে বলল, মেয়েটা এখনো ভীষণ অবুঝ, তবুও ভীষণ শক্ত। যখন আমি জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলে, আপনাকে আমি খুব ভালোবাসি, এই কায়নাত সুভার মতো কেউ আপনাকে ভালোবাসবে না, তখন মনে হয় বুকের মধ্যে চেপে ধরে লুকিয়ে রাখি তাকে।
ঘুমের ঘোরে যখন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়, তখন মনে হয় মেয়েকে ছাড়া একটা মুহূর্ত থাকা সম্ভব নয়। আমি নিজের অনুভূতি কখনোই প্রকাশ করতে পারিনি, কিন্তু আজ বলতে কোনো দ্বিধা নেই। আমি ওকে ভালোবাসি, আবার নিজের থেকেও বেশি ভালোবাসি। যতটা ভালোবাসলে ওই মানুষটাকে ছাড়া নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে পড়ে, ঠিক ততটাই ভালোবাসি ওকে। স্বার্থ হতবাক হয়ে অন্যের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শেরের গলা শুকিয়ে গেছে আতঙ্কে। সে ছকছক করে পুরো এক বোতল পানি পান করে শেষ করে আশ্চর্য হয়ে বলল, তুই কি তোর শেষ অনুভূতি শেয়ার করলি? জানো আমি কি স্বপ্ন দেখছি? স্বার্থ শ্বাস আটকে রেখেছিল শেরের ধাক্কায় হুঁশফিতে চিৎকার করে বলল, তুই আগেই প্রেমে পড়েছিলে বাটপার, ওই কারণে বউয়ের আশেপাশে কোনো ছেলে আসলে লুচির মতো ফুলতিস। অনুজ ছোটকামে নিঃশব্দে বাইরে জলজল করতে থাকা ছাদের দিকে তাকিয়ে বলল, জানি না সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না, কিন্তু মানতে হবে সে রূপবতী। আমি এই অর্ণ চৌধুরী তার রূপ দেখে তাকে ভালোবাসি না। প্রথম দেখা হয়তো ভালো লেগেছিল, কিন্তু ভালোবাসা জন্মায়নি। সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা ধরেও রাখা যায় না। অর্ণ বাইরে চাঁদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন নিখুঁত দৃষ্টি দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ সে বলে উঠল, চাঁদের গায়ে যেমন দাগ থাকে তেমন তার গায়ে কলঙ্ক আছে, কিন্তু ওই দাগই তো চাঁদকে আরো কাছে টেনে আনে, আরো আপন মনে হয়। আমি জানি ওর জীবন একেবারেই নিখুঁত নয়, ওর ভেতরে অন্ধকার আছে, বেদনা আছে, ভুল আছে, তবু আমি ওর মধ্যে আমার শান্তি খুঁজে পাই। সে নিঃশ্বাস পেল। ফোনের আলোয় কায়নাতের হাসি মাখা ছবি এক মুহূর্তের জন্য ঝলকে উঠল। অর্ণর চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। অর্ণ চোখ নামিয়ে নিল। সে সাদা গোলাপটা হাতে ঘুরাতে ঘুরাতে বলল, ও আমার কাছে ঠিক এই সাদা গোলাপের মতো, দেখলে মনে হয় নরম ভঙ্গুর, একটা স্পর্শে ভেঙে যাবে, কিন্তু আসলে ভীষণ শক্ত। যে মেয়েটা প্রতিদিন কান্না চাপা দিয়ে হাসতে জানে, সংসারের ঝড়ের মাঝেও নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে, সেই তো আসল নারী। আমি জানি না ওকে আমি কতটা সুখ দিতে পারবো, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই বুকের মাঝে যত্ন করে আগলে রাখার চেষ্টা করব। আল্লাহ যদি চায় তাহলে আমাদের সুখী একটা সংসার হবে। স্বার্থ আর শেহের দুজনেই একে অপরের মুখের দিকে তাকালো। এতদিনের কঠিন রুক্ষ অর্ণকে তারা যেন একেবারে নতুনভাবে আবিষ্কার করলো। স্বার্থ বলল, তুই যা বললি অর্ণ, এটা যদি কায়নাত শুনতো তাহলে মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী মেয়ে মনে করতো নিজেকে। অর্ণ হালকা মাথা নাড়ালো, ছোচে নিঃশব্দ এক চাপা হাসি ফুটে উঠল। সে চাঁদের দিকে তাকে গম্ভীর স্বরে বলল, বললে তাকে জানানো হবে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে যদি আমার ভালোবাসা অনুভব করে সেটাই হবে আমার সার্থকতা। ঠিক তখন নিশা ও কায়নাত এগিয়ে এলো ওদের কাজটায়। রাত তখন অনেক হয়েছে। ওরা আড্ডা দিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হলো। স্বার্থ আর শেহের নিজেদের রাস্তা ধরে যাওয়ার পর অর্ণ, কায়নাত এবং নিশাকে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরতে ড্রয়িং রুমে দেখা গেল বেলি বেগমের সাথে। কায়নাত আতঙ্কে শুকনো ঢোক গেল। বেলি বেগম কায়নাতকে দেখে গাল পরে হাসলেন। কায়নাত সালাম দিতেই তিনি কায়নাতকে নিয়ে সোফায় বসে অর্ণকে বললেন, তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। অর্ণ প্রস্থান করতে বেলি বেগম কায়নাতের মাথার হিজেব টেনে খুললেন। নথ বইয়ের মুখ দেখে বলেন, এত শুকিয়ে গেছিস কেন? কায়নাত আর চোখে ডাইনিং টেবিলের কাছে বেরুজ বেগমকে দেখে বল, অসুস্থ ছিলাম নানি, তাই হয়তো। এখন ভালো আছিস? জি। যা, ফ্রেশ হয়ে আমার সাথে দেখা করবি। কায়নাত মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে উপরে উঠে অর্ণর ঘরে ঢুকে দেখলো অর্ণ ওয়াশরুমে গেছে। সে গায়ের বোরকা খুলে রাখলো। অর্ণ বের হতে সে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো। বেলি বেগম সেখানেই বসে আছেন, সাথে নিধিও আছে। সে পাশে গিয়ে বসতেই বেলি বেগম বললেন, কি খবর বড় বউ? আমার নাতির সাথে সম্পর্ক এখনো ঠিক হয়নি? কায়নাত লজ্জা আর চোখে নিধিকে দেখে বলল, সব তো ঠিকই আছে। ঠিক তো আগে থেকেই। কেমন ঠিক আছে? ভালোবাসা টালোবাসা হয়েছে? নিধি নিজেও আতঙ্কে আছে। এতক্ষণ তাকে কি কি জিজ্ঞেস করেছে ভাবলো, লজ্জা কান গরম হয়ে আসছে। কায়নাত উত্তর দিচ্ছে না দেখে তিনি ফিকুসকে বললেন, তোরা এই যুগের বাচ্চা হয়েও কিছু বুঝিস না কেন? নিধির কাঁচুমাচু মুখ দেখে বেলি বেগম হেসে ফেললেন, বললেন, কি হয়েছে? তোমরা দুজনেই তো এখন সংসারের নতুন বউ। কেমন করে ঘর সংসার সাজাবে, জামাইকে কেমন করে আপন করে নেবে, এগুলোই তো শেখার বয়স। তা শিখছো তো? জি নানি, সব ঠিকঠাকই আছে। ঠিকঠাক মানে?
জামাই আদর সোহাগ করে নাকি শুধু বকা শুনিস? কানাত হঠাৎ মুখটা লাল করে ফেললো, নিচু চোখে গালে আঁচল চেপে ধরলো। নিধি একচোট হাসি চেপে কানাতকে খোঁচা মেরে বলল, কি রে এমন চুপ করে আছিস কেন? আমাদেরও তো বল, এখনো কি রাগি রাগি আছে নাকি নাকি রাতের বেলা গোপনে? কানাত ধপ করে নিধির হাতে চাপ দিল। চুপ করো তো, এসব কি সবার সামনে বলে? এত লাজুক হলে সংসার চলে না। জামাইয়ের সাথে খোলাখুলি কথা বলতে শিখতে হবে। পুরুষ মানুষ দূরে থাকলে দূরে সরে যায়। কাছে রাখার জন্য বুদ্ধি খাটাতে হয়। হঠাৎ উপর থেকে 3 তলা সিঁড়ির দিক কাছে ঝুঁকে অর্ণ গলা ছেড়ে বলল, আমার বউকে তুমি উল্টো পাল্টা কিছু শেখাবে না, ও এমনিতে অনেক পাকনা। বেরি বেগম মাথা উঁচিয়ে তাকালেন। অর্ণকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে বললেন, বউ যদি পাকা না হয় তাহলে হয় নাকি? শোনো, বউকে একটু চোখে চোখে রাখতে শেখো। অর্ণ সোজা এসে কায়নাতের হাত ধরে টেনে দাঁড় করালো। নানির বিস্মিত বদন পানে তাকে ছোট পাকিয়ে বলল, তুমি বড্ড জ্বালাও আমাকে। এমনিতে এর মাথায় কোনো জয়েন্ট নেই, তার মধ্যে তুমি ঘিলু খেটে দিচ্ছ। অর্ণ কায়নাতকে নিয়ে হাঁটা ধরলো সিঁড়ির দিকে। ঘরে এসে দরজা বন্ধ করতে কায়নাত ঝাড়া মেরে অর্ণর হাত সরিয়ে দিয়ে বলল, আপনি কি আমাকে পাগল বললেন? অর্ণ সোজা হেঁটে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। কায়নাত মুখ কুচকে তাকিয়ে আছে তার দিকে। অর্ণ উত্তর দিচ্ছে না বলে বলল, পাগল পাগল করে সেই পাগলের সাথেই সংসার করছে, যত সব ঢং। অর্ণ ধীরে ধীরে সিগারেট শেষ করে বিছানায় এসে বসলো। কায়নাত গাল ফোলালো, মুখ উল্টো দিকে শুয়ে আছে, চোখে মুখে রাগ জমে আছে। অর্ণ চুপচাপ বউয়ের কাঁধে হাত রাখতেই কায়নাত হাত ছড়িয়ে দিল। আপনি আমার সাথে কথা বলবেন না? অর্ণ গম্ভীর মুখে তাকিয়ে থেকে ঠোঁট পাকিয়ে বলল, তুমি তো সারাক্ষণ রাগ করো, এ রাগগুলো কোথায় রাখো বলো তো? সব আপনার কাছেই রাখি। অর্ণব ফ্রিকুচকাল, চোখে নরম এক ঝিলিক ফুটে উঠল, যেন বউকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরল। কায়নাত কিছুক্ষণ নীরবে থেকে বলল, আমাদের যখন বাচ্চা হবে তখন বলবো, তুই তোর বাবাকে বকবি যদি তোর বাবা আমায় বকে। আচ্ছা, আমরা দুজন মিলে রাগ করে আপনার সাথে কথা বলবো না? আমি ওকে বলবো তোর বাবা আমাকে অনেক বিরক্ত করে, তুইও তোর বাবাকে বিরক্ত করবি আর আমার সাইড নিবি। অর্ণ হালকা শব্দ করে হেসে ফেলল। কায়নাতের চুলে নাক ঘষে বলল, আচ্ছা। আপনি শুধু আচ্ছা আচ্ছা করছেন কেন? কিছু তো বলুন। অর্ণ বুকের ভেতর বউটাকে শক্ত করে আগলে ধরে গম্ভীর স্বরে বলল, আপনার প্রত্যেকটা আবদারই কবুল, আপনার পাগলামিগুলোও কবুল, আর আপনার সকল রাগগুলোও কবুল। আপনার জন্য আছে আমার একমাত্র উত্তর। কায়নাত হঠাৎই খিলখিলিয়ে হেসে ফেলল। সেই হাসির শব্দ যেন অর্ণের বুক কেঁপে উঠল। গম্ভীর দৃষ্টি নরম হয়ে এলো। এতদিনের ভেতরে জমে থাকা সমস্ত অস্থিরতা, ক্লান্তি আর নীরব ভালোবাসা যেন মুহূর্তেই গলে গেল সেই হাসিতে। অর্ণ একটু ঝুঁকে বউয়ের কানে কানে ফিসফিস করে বলল, আজ তুমি আমার রঙের আগে দিয়ে একটু। কায়নাত লজ্জায় আঁচলখানা মুখে চেপে ধরতে অর্ণ তার হাত সরিয়ে দিল। আদো করে চোখে চোখ রাখলো বেশ কিছুক্ষণ। তোমার লাজুক চাহনি আমার সর্বনাশ। এই লাজুক কারণ দেখলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অর্ণ বউটাকে নিজের বুকে টেনে নিল। ছোট্ট শরীরটা বুকের মাঝে গুটিয়ে আসতে তার কণ্ঠে অদ্ভুত কাঁপুনি ধরল। তুমি জানো আমি কতটা স্বার্থপর হয়ে যাচ্ছি? তোমার শুধু নিজের করে রাখার লোভে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন দেখি। আল্লাহ যদি হায়াত দেন, আমি সারা জীবন তোমার জন্যই বাঁচতে চাই। সে কায়নাতের কপালে দীর্ঘ চুমু এঁকে আবারও ফিসফিস করে বলল, এই পৃথিবীতে যদি আমার জন্য কোনো জান্নাত থাকে তবে সেটা তুমি। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল বউর কপালে, গালে শেষে ঠোঁটে। মুহূর্তগুলো ক্রমেই গভীর হতে লাগলো। ঘরের বাতাসে নিস্তব্ধ উত্তাপ জমে উঠল। তুমি যদি জানতে তোমার স্পর্শ আমার শুরুটার ভেতর কি ঝড় তোলে। বউয়ের শরীর কেঁপে উঠল। অর্ণ আবারও ফিসফিস করে বলল, আজ রাতটা শুধু তোমার। আমি তোমার চোখে রং আঁকবো, তোমার ঠোঁটে হাসি আঁকবো, তোমার বুকে শান্তি আঁকবো। রাত যত গড়াতে লাগলো তাদের মাঝে দূরত্ব তত মুছে যেতে লাগলো। আকাশে পূর্ণিমার আলো নিঃশব্দে ভেসে আসছে ঘরের জানালা দিয়ে। আলোর মিশ্রণে কায়নাতের কিশোরী মুখখানা যেন আরও পবিত্র লাগছে। অন্য সেই মুখখানা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। কায়নাত অজ্র নিদ্রায় অর্ধ সচেতন, চোখ দুটো আজ গোলা, শ্বাস প্রশ্বাস ভারী।
আলতো করে হাত বাড়িয়ে বউয়ের আঙুলগুলো আঁকড়ে ধরল। কায়নাত নড়ে চড়ে উঠল। অর্ধজ্ঞানী বুকের ভেতর গুটিয়ে এলো শিশুর মতো, শান্ত অসহায়। রাত গভীরতর হলো। চাঁদের আলো লেপ্টে থাকা দেহ দুটো ধীরে ধীরে কাছাকাছি এলো। কায়নাত অর্ধজ্ঞানী, তবুও তার শরীর অনের স্পর্শে কেঁপে উঠল বারবার। শিশির ভেজা রাতের বাতাসে ঘনিয়ে উঠল এক অজানা উত্তাপ, যেখানে কথা নেই, আছে শুধু নিঃশব্দ অনুভূতির বিস্ফোরণ। ভোর সকালে কিচিরমিচির শব্দে চারপাশ এক অদ্ভুত কোমলতার ঘিরে আছে। চৌধুরী বাড়ির বাগানটায় মালি এসে কাজে লেগে গেছে। হিনান ভাই গেটের পাশে চেয়ার পেতে বসে বসে ঘুমে ঝিমোচ্ছে। নুসরাত উঁচু পেটে হাত রেখে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলো নানি আর মায়ের সাথে। হাতে গরম গরম চা। নুসরাতের মাথায় দুই পাশে দুই বিনুনি করা আর ঢোলা টাইপ ফ্রি সাইজের একটা ধূসর রঙের গোল জামা পরা। ওরা গিয়ে বসলো বেতের চেয়ারে। বেলি বেগম বললেন, তোর দাদি কাল কল করেছিল। আমাকেও করেছিল, উনি দেখতে চাইছেন আমাকে। যাবি? এতগুলো বছর কেটে গেল, একটাবার তো খোঁজ খবর নিয়ে দেখলো না, আজ হঠাৎ দেখতে চাইছে কেন? জীবনটা খুব ছোট। শাওন যা করেছে এরপর অন্য কাউকে বিশ্বাস করা আসলেই খুব কষ্ট। কিন্তু তোরও তো একটা জীবন আছে, চাহিদা আছে, বাচ্চাটার কথাও তো ভাবতে হবে। আমার দুটা মেয়ে মা, আমি ওদের উপর কোনো কিছু চাপিয়ে দিইনি কখনো, আর না আজ দেব। নুসরাত আমার মেয়ে, ওকে আমার ঘরে আজীবন রেখে দিতেও আমার কোনো সমস্যা নেই। তুমি বলো, কথায় লেখা আছে মেয়েরা একা জীবন কাটাতে পারে না? হ্যাঁ, অনেক রকম চাহিদা হয়তো আছে, কিন্তু নুসরাত যখন বলবে তার পাশে একজন মানুষ দরকার, তখন আমি ভাববো আমার মেয়েকে নিয়ে। এর আগে এসব নিয়ে আর কথা বলো না, ওকে সময় দাও নিজেকে সামলে নেওয়ার। আমি সেভাবে কিছু বলিনি। নুসরাত কি আমার নাতনি নয়? আমার মেয়ের সন্তান। ওর কষ্টে বুক ফাটলে আমারও ফাটে। আমি চাই ও জীবনে একটু সুখী হোক। তোমরা থাকতে আমার আবার অন্য কাউকে লাগে? আমার পেটে যে আছে তাকে নিয়েই জীবন পাড়ি দিতে পারবো আমি, আর কারোর সঙ্গ চাই না আমার। বেরুজ বেগম বেলি বেগমের হাতে হাত রেখে কথা থামিয়ে দিতে বললেন। নুসরাত স্বাভাবিক হতে মালি চাচাকে বলল, আপনি দুদিন আসেননি কেন আঙ্কেল? মালি চাচা কাছে মন দিয়ে গাল ভরে হাসলেন। বয়স হয়েছে বেশ। তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, আমার মেয়ের বাচ্চা হয়েছে, দুইটা জমজ মেয়ে, ওদেরই দেখতে গেছিলাম। নুসরাত হঠাৎ নিজের পেজে হাত রেখে দারুণ হাসলো, বলল, জমজ বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ। মা আর বাচ্চারা সুস্থ আছে? জি, আল্লাহ ভালো রাখছে মা। নুসরাত বাচ্চাদের মতো মায়ের দিকে তাকিয়ে পেট হাত বুলিয়ে বলল, মা, আমার যদি জমজ বাচ্চা হতো তাহলে কত ভালো হতো বলো। আমার যদি দুজন ছেলে হতো তাহলে কি করতাম জানো? বেলি বেগম নাতনির উৎফুল্লতা দেখে হেসে ফেলেন, বললেন, বড় ভাইয়া আর প্রেম ভাইয়ার মেয়েদের সাথে ওদের বিয়ে দিতাম। তিনজনই হেসে ফেলল একসাথে। ঠিক তখন বাড়ির ভেতর থেকে নিধি হেঁটে এলো। নুসরাতের পাশে বসে বলল, আর যদি আমারও ছেলে হতো তাহলে? তাহলে বড় ভাইয়ার মেয়ের সাথে বিয়ে দিতাম। আর যদি ভাইয়ারও ছেলে হতো? আমার এতগুলো ভাই বোন, কারোর না কারোর তো মেয়ে হবেই, তাই না? আর যদি তোমার ছেলের জায়গায় মেয়ে হয়? তাহলে তোমাদের ছেলেদের মধ্যে থেকে একটা ছাউকে ধরে বিয়ে দিয়ে দেব। কিন্তু ওরা তো আমাদের মেয়ের থেকে বয়সে ছোট হবে। নুসরাত চোখ উলচে নিধির হাতে চিমচি কাটলো। তার মেজাজ খারাপ হচ্ছে। নিধি চোখ চিপে হাসলো। বেরুজ বেগমও বেলি বেগম মুচকি হাসলেন। দুজনে কাহিনী দেখে বেলি বেগম নিধিকে বললেন, তুমি তো আর ছোট না, বাচ্চা কাচ্চা নিবে কবে? বেরুজ বেগম মায়ের লাগাম ছাড়া কথায় মুখ খুচকালেন। চেয়ার ছেড়ে উঠে বাড়ির ভেতর পা রাখলেন। নিধি বলল, আচ্ছা নানি, আপনার কি শরম করে না আমাদের যে এত কিছু জিজ্ঞেস করেন? ও মা, এ মেয়ে বলে কি? আমি জিজ্ঞেস না করলে কে করবে শুনি? ডাক্তারবাবু এখন বাচ্চা নিতে চাইছে না। আমিও একটু সময় নিচ্ছি, মাত্র বিয়েটা হলো, তাছাড়া সামনে আমার পরীক্ষা। বেলি বেগম ঠান্ডা মাথায় মাথা ছাকালেন, উদাস কঞ্চে বললেন, আমার অন্যর কপালেই একটা বাচ্চা বউ জুটল। এরে বড় করতে করতে সে নিজেই বুড়ো হয়ে যাবে। বাচ্চা কাচ্চার মুখ আদৌ দেখতে পাবো নাকি সন্দেহ।
কায়নাত এখনো অনেক ছোট নানি। এটাই তো সমস্যা। আমার ভাইয়ের তো বয়স হয়েছে, তার বন্ধুদের ঘরে 2-3টে করে বাচ্চা, আর তার বউ নিজেই একটা বাচ্চা। ভাইয়ের কথা ভেবে আমরা কায়নাতের কথা বলতে পারি না। সে এখনো বাচ্চা একটা মেয়ে, বিয়ে হয়েছে, কিন্তু কিভাবে এবং কোন কারণে এই বিয়েটা হয়েছে সেটা আমরা সবাই জানি। তাই বলে এই নয় তাকে এখনই বাচ্চা নিতে হবে। বড় হোক, বোঝুক, তারপর দেখা যাবে। আর এটা পুরোটাই ওদের ব্যাপার, এখানে আমাদের কথা না বলাই ঠিক। রেগে যাচ্ছিস কেন? আমি তো কথার কথা বললাম। আর বলবে না, এসব বিরক্ত লাগছে। প্রেম হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নিধি তাকে প্রয়োজনীয় সব কিছু এগিয়ে দিচ্ছিল। একটু আগেই সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে। প্রেম আর চোখে নিধির মুখখানা দেখে বলল, তোর মা নাকি তোকে খুলনা যেতে বলেছে? আমার মা মানে? আপনার কি হয়, মা ডাকা যায় না? ওই একই হলো, যেতে বলেছেন তোকে? হ্যাঁ, যাব আমি। প্রেম ঘুরে দাঁড়ালো, দুপা এগিয়ে এলো বইয়ের কাছে। প্রিয় চেয়ে বলল, আমি মানে? যাব মানে যাব। বলতে বলতে বইয়ের বাঁকানো কোমরখানা জড়িয়ে ধরলো, কপালে নরম ছোঁয়া এঁকে বলল, আমাকে রেখে যাবি? পাষাণ হয়ে যাচ্ছিস। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কষ্ট হবে না আমাকে ছেড়ে থাকতে? আমি চাইলেই হুটহাট কোথাও যেতে পারি না রঙ্গিলা। আমি একজন ডক্টর, এটা তোর বুঝতে হবে। অলরেডি অনেক ফাঁকি দিয়েছে এই কয় মাসে। নিধি গর্ব ভরা চোখে মাথা উঁচিয়ে তাকালো, শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনাকে রেখে আমি কোথাও যাব না, কোথাও না। প্রেম হেসে ফেল, বইয়ের নাকে নাক ঘষে বলল, আমার যেতে হবে এখন। নিধি প্রেমকে ছেড়ে দাঁড়ালো। দুজন একসাথে নিচে নামতেই দেখতে পেল নিশা তার ফোন নিয়ে আহাজারি করে চিৎকার করছে। আয়মান আর আদাল ওর পাশে বসে মানানোর চেষ্টা করছে। প্রেম ফ্রিকুচকে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? নিশু কাঁদছে কেন? আয়মান ফট করে ভাইয়ের দিকে তাকালো। সাইমা অপর পাশ থেকে মিনমিন করে বলল, নিশা আপার ফোন ভাঙছে আয়মান ভাই। প্রেম আয়মানের দিকে তাকাতেই আয়মান বলল, আমি তো শুধু ওর ফোনটা ধরেছিলাম ভাইয়া, কেমন করে যেন হাত থেকে পড়ে গেল। নিশা আয়মানকে ধাক্কা দিয়ে নাক টেনে বলল, মিথ্যে কথা বলছো কেন তুমি? আমার ফোন তুমিই তো আছাড় মারলি। তুই আমাকে মারলি কেন? আমি তোর থেকে বড় না? ফোন ভেঙেছি, ভালো করেছি। মারবো না তো কি করব? তুমি আমার চুল ধরে টানাটানি করো কেন? আদাল ধমক দিয়ে দুজনকে থামিয়ে দিল। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়াকে গিয়ে বলবি ফোনের কথা, আমার কাছে এত টাকা নেই। নিশা গাল ফুলিয়ে কটমট করে ভাইয়ের দিকে তাকালো, নাক ফুসফুস করে বলছে, তা থাকবে কেন? বিয়ের পর তো বোনকে ভুলেই গেছো। আমার কারোর কাছ থেকে কিছু চাই না, যাও তোমরা। নিশা উঠে দাঁড়ালো সোফা থেকে, গটগট পায়ে সিঁড়ি বেয়ে উঠতেই আয়মান মুখ বাঁকিয়ে ওর পিছনেরও। প্রেম ফুস করে চাপা নিঃশ্বাস ফেলে আদালকে বলল, ওকে নিয়ে বিকালে বাইরে আসিস। আদাল মাথা নাড়ল। প্রেম বেরিয়ে যাওয়ার পর নিধি নানির ঘরের দিকে গেল। বিকেলের দিকে কায়নাত অর্ণের অফিসে এসেছে। নিশা, আদাল আর আয়মানের সাথে অফিসের সামনে তাকে নামিয়ে দিয়ে কোথায় যেন গেছে। কায়নাত অর্ণের ফ্লোরে এসে দেখলো পুরো ফ্লোর জুড়ে মানুষ কাজে ব্যস্ত। সে গুটি গুটি পায়ে অর্ণের অফিস রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা নক করতে ভেতর থেকে অর্ণের পেয়ে দরজা খুলে দিতেই কায়নাত ভেতরে ঢুকলো। অর্ণ সোফায় বসে মাসফিক চৌধুরীর সাথে কিছু আলোচনা করছিল। কায়নাতকে দেখে থেমে গেল। মাসফিক চৌধুরী এই সময় কায়নাতকে এখানে দেখে বেশ অবাকই হলেন। তুমি এখন অফিসে? নিশা আপুরা নিয়ে এসেছে আব্বু। ওনারা কোথায় গেছে আমাকে এখানে নামিয়ে দিয়ে? অর্ণ উঠে এসে ওকে চেয়ারে এগিয়ে দিল। কায়নাত সেখানে বসতেই অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, আমি না বলেছি এভাবে বাইরে বের হবে না? মাসফিক চৌধুরী হালকা কেসে উঠে দাঁড়ালেন। হাতের 2টা ফাইল টেবিলের এক কোণায় রেখে বললেন, এটা নিয়ে কি করবে? আমাকে একটু জানিয়ে দিও আজকে। তিনি এবং পিয়ে সাথে সাথেই বের হলেন রুম থেকে। অর্ণ চোখ ছোট ছোট করে কায়নাতের দিকে তাকালো। কেন এসছো অফিসে? সারাদিন বাড়িতে ভালো লাগে না। 3 দিন কলেজ বন্ধ দিয়েছে, কলেজেও যাওয়া হয় না। আর আপনিও আমায় কোথায় নিয়ে যান না। ঘুরতে চাও? কায়নাত ঘন ঘন মাথা নাড়ল। অর্ণ ঠোঁট চেপে সে দৃশ্য দেখে চোট কামড়ে হাসল। নিয়ে যাব। কোথায়? যেখানে তুমি যেতে চাও। কায়নাতের চোখ চিকচিক করে উঠল। অর্ণ সোজা হয়ে উঠে দাঁড়ালো। সে নিজের চেয়ারে গিয়ে বসতে কায়নাত টেবিলের উপর হাত রেখে সেখানে মাথা নামালো। অর্ণের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, আপনি কিন্তু একবারও বলেননি আপনি ভালোবাসেন আমায়। মুখে স্বীকার করলেই প্রমাণ হয় ভালোবাসা? তা হয় না, কিন্তু আমারও তো ইচ্ছে করে আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে। তুমি বড্ড বেশি পাকা হয়ে যাচ্ছ।
কায়নাত ফিক করে হেসে উঠল। সন্ধ্যার পর অর্ণ কায়নাতকে নিয়ে অফিস থেকে বের হলো। গাড়িতে ওঠার খানিকক্ষণ পর কায়নাতের চোখ লেগেই এলো। রাত প্রায় 12টা ছাড়িয়েছে তখন। আকাশে পূর্ণিমা চারপাশে শীতল বাতাস, ছোট্ট ঘরে জানালার সাদা পর্দা উঠছে। কায়নাতের ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতেই ঘুম হালকা হয়ে এলো। পিটপিট করে চোখ খুলে দেখলো জায়গাটা হচ্ছে না। আতঙ্কিত হয়ে হুড়মুড়িয়ে উঠে বসলো বিছানায়। চারপাশে তাকে দেখলো ছোট একটা ঘর। ঘরের জিনিসপত্রগুলো খুব সীমিত। কায়নাত আশেপাশে তাকে অর্ণকে খুঁজেও পেল না। বিছানা থেকে পা নামাতে গেলে চোখ আটকে যায় বাম পায়ে। কায়নাত চোখ বড় বড় করে তাকায় সেদিকে। একটা পায়েল তার পায়ে হীরের মতো চকচক করছে। কায়নাত সেটাই হাত বুলিয়ে দেখলো। এত সুন্দর পায়েল বোধহয় কখনো দেখেনি সে। ঠিক তখন ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো একটা মেয়ে। আসার আগে দরজা নক করেছিল মেয়েটা। কায়নাত জ্যাপ করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা হাসি খুশি ভাবে কায়নাতকে ভালো মন্দ জিজ্ঞেস করে হাতের বড় শপিং ব্যাগটা কায়নাতের নিকটে এগিয়ে দিয়ে বলল, ম্যাম, স্যার আপনাকে রেডি হয়ে অপেক্ষা করতে বলেছেন। মেয়েটা ঘর থেকে বেরিয়ে যেতে কায়নাত দুরু বুক নিয়ে শপিং ব্যাগটা খুলল। ভেতর থেকে একটা বক্স বেরিয়ে এলো। সেখানে লাল শিফনের একটা শাড়ি, ব্লাউজ, চুড়ি আরও কিছু ছিল। সাথে সাথে সাদা একটা খাম। কায়নাত কাপা হাতে খামটা হাতে নিয়ে ভাঁজ করলাম। প্রিয় বলবো, আমার কেমন যেন লাগে, তাই আপনাকে আমার কিশোরীর লাল বউ বলে সম্বোধন করলাম। আমি আপনার অপেক্ষা আছি, তৈরি হয়ে নিন। লাট সাহেব। কায়নাত না চাইতো হেসে ফেলল। খামচা বুকে জড়িয়ে ধরে হঠাৎ দু হাতের মুঠোয় মুখ লুকিয়ে ফেলল। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওয়াশরুমে খুঁজে ফ্রেশ হয়ে এলো। গায়ের জামা পাল্টে লাল শিফনের শাড়ি জড়ালো। চুলগুলো খোপা করে হাতে গাছের লাল চুড়ি পরে পেছনে ব্লাউজের ফিতা বেঁধে আয়নায় নিজের দিকে তাকিয়ে মুচকে হাসলো। হঠাৎ দরজায় শব্দ হওয়ায় সে এগিয়ে গেল। বাইরে অর্ণ দাঁড়িয়ে ছিল। কায়নাত দরজা খুলতে অর্ণর পলক স্থির হলো। তার কিশোরী বউয়ের লাজুক চঞ্চল চোখে কায়নাত ছুট কামড়ে সাইড হয়ে দাঁড়ালো। অর্ণ ভেতরে প্রবেশ করতে না করতে কিশোরী বউকে হঠাৎই পাজা খুলে তুলেই নিল ভরকালো মেয়েচা। আল্লাহ, কি করছেন আপনি? অর্ণ বিছানা বউকে বসিয়ে দিয়ে হাতে রাখা লাল রঙের একটা ছোট্ট শপিং ব্যাগ খুলে সেখান থেকে কাঁচা লাল সাদা গোলাপ ফুলের গাছরা বের করলো। কায়নাত দেখলো সেটা। অবাক চোখে অর্ণর দিকে তাকিয়ে রইল। অর্ণ সেটা কায়নাতের খোপা করা চুলে সুন্দর করে লাগিয়ে দিল। কিশোরীর আশ্চর্য বদন পানে তাকিয়ে শিকুচকাল। আগে পাঠানো শপিং ব্যাগ খাঁচড়ে কি যেন বের করে আবারও কায়নাতের পাশে এসে বসল। বউয়ের চোখে চিকন করে কাজল এঁটে দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিল। কায়নাত যেন স্বপ্ন দেখছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। অর্ণ বিছানা থেকে নামলো। কায়নাতকে বলল, আপনি নামবেন নাকি কোলে করে নিয়ে যাব? কোলে নিলে কিছু মনে করব না। অন্য ছোট কামড়ে শাড়ি আঁচল মাথায় দিয়ে মুহূর্তে বউকে কোলে তুলে নিল। কায়নাত গুটিয়ে এলো তার বুকে। অর্ণ ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে এসে কায়নাতকে নামিয়ে দিল ছাদের গেটের সামনে। কায়নাত স্তম্ভ হয়ে গেল। হকচকিয়ে অর্ণর দিকে তাকালো। অর্ণ ছাদের দরজা আটকে দিয়ে বলল, পছন্দ হয়নি? কায়নাত শুষ্ক ঠোক গেল। চারপাশে চোখ বুলি দেখলো পুরো ছাদে লাইটিং করা হয়েছে। রঙিন কাপড় মুছিয়ে সেখানে তাজা বিভিন্ন রকম ফুল লাগানো হয়েছে। ছাদের ঠিক মধ্যখানে একটা বড় সাদা চাদরের উপর ফুলের পাপড়ি ছিটিয়ে সেখানে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার পাশে ঠিক একগুচ্ছ সাদা গোলাপ আর একটা গিটার রাখা। এত কাঁচা ফুলের প্রাণে কায়নাতের শরীর অবশ্যই এলো। কায়নাতের শ্বাস আটকে এলো। খোলা আকাশের নিচে এত সুন্দর পরিবেশ সে কল্পনাও করেনি। হঠাৎ ঘাড়ে গরম নিঃশ্বাসের আঁচড় পড়তে কেঁপে উঠলো খানিক। শুষ্ক চোখ গিলে বলল, এত কিছু আপনি কখন করলেন? অর্ণ কায়নাতের ঘাড়ে আলতো চুমুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানি না। কায়নাত চোখ বন্ধ করলো। দুরু বুক কাঁপছে ভয় লজ্জায়। অর্ণ কায়নাতকে নিয়ে ছাদের সেই সাদা চাদরের কাছে গিয়ে বসল। অর্ণ ঠিক তার সামনে সাদা শার্টের উপরে 3টে বোতাম খুলে রাখা। মাথার চুলগুলো আজ ভীষণ এলোমেলো। ঠোঁটের কোণে অদ্ভুত মোলায়েম হাসি। কায়নাত মুগ্ধ হয়ে সেই হাসিটুকু দেখলো। অর্ণ নিজের শুষ্ক ঠোঁট ভিজিয়ে পাশে রাখা একগুচ্ছ সাদা গোলাপ কায়নাতের নিকট এগিয়ে দিয়ে বলল, কিভাবে শুরু করবো বুঝতে পারছি না, এটা ধরো। কায়নাত ধরলো সেটা, বুকে জড়িয়ে ধরে অবাক চোখে অর্ণের দিকে তাকালো। অর্ণ নিজেও যেন
নিজেও অপ্রস্তুত। সে হালকা কেসে চারপাশে চোখ বুলে বলল, এটা ঢাকার বাইরে, আমরা বালিগঞ্জ এসছি। কানাত কোনো উত্তর দিল না। অর্ণ কানাতের চোখে যেন চোখ রাখতে পারছে না আজ। বারে বারে দৃষ্টি নত হয়ে আসছে। অর্ণ বুক ভরে শ্বাস টানল, তারপর সাহস করে কানাতের চোখে চোখ রাখল। কিভাবে শুরু করব সত্যি বুঝতে পারছি না। তুমি কি আমার বউ মানতে আজও বুকের ভেতরটা কেমন করে জানো? তোমার মতো একটা ছোট পুতুল আমার বউ ভাবা যায়। আমি কোনোদিনও ভাবিনি এক কিশোরী মেয়েকে আমার বিয়ে করতে হবে, তাকে নিয়ে সংসার করতে হবে। প্রথম প্রথম খুব বিরক্ত হতাম তোমাকে দেখে। তোমাকে দেখলেই মনে হতো এক বাচ্চা মেয়েকে নিজের বউ হিসেবে মানা অসম্ভব। কিন্তু কিন্তু আস্তে আস্তে এই পিচ্ছি মেয়েটার প্রতি কেমন দুর্বল হয়ে গেলাম। অর্ণ আর একটু এগিয়ে এলো কায়নাতের কাছে। তুমি কি জানো, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার বুকে ব্যথা হয়, এই বুকে যন্ত্রণা হয়, ব্যথায় ছটফট করে। কায়নাত শ্বাস আটকে কথা শুনছে, চোখে চিকচিক পানি। অর্ণ ফের বলল, আমার ভয় হতো তোমাকে নিয়ে। আমি বড্ড উন্মাদ, একটু বেশি উন্মাদ। তুমি দেখেছো না আমি কেমন? অনুভব করেছো না আমার স্পর্শ, আমার ভালোবাসা? শোনো মেয়ে, শরীর শুধু শারীরিক চাহিদা পূরণ করে, হৃদয়ের ভালোবাসা নয়। যদি দুজনের মধ্যে হৃদয়ের টান থাকে তবেই শারীরিক সম্পর্কে শান্তি অনুভব করবে। আমাদের বিয়ের অনেকগুলো মাস কেটে গেছে। আমি এতদিন তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমি আগে অনুভব করিনি হৃদয়ের টান, কিন্তু যখন অনুভব করেছি তখন বিবেক বাধা দিয়েছে। আমি আমার অনুভূতি প্রকাশ করতে সবসময় ব্যর্থ। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? পারছো বুঝতে? কায়নাত মাথা নিচু করে ফেলো, গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। অর্ণ অস্থির হয়ে কায়নাতকে বুকে জড়িয়ে দিল, বুকে জড়িয়ে ধরে মাথায় অধ ছিয়ে পড়লাম। আমি চাইনি আমার কারণে তুমি কষ্ট পাও, তবু দেখো তুমি কত কষ্ট দিয়েছে, কাছের মতো ভেঙে গড়িয়ে দিয়েছে। তুমি বিশ্বাস করো, আমি সত্যি চাইনি এমন কিছু হোক। কায়নাত কম্পিত হাত দুটো অর্ণের পিঠে রাখলো, ধরা গলায় বলল, তো ফুল চেয়েছিলাম, আল্লাহ আমাকে ফুলের একটা বাগান উপহার দিয়েছেন, আমার তো কোনো অভিযোগ নেই। কায়নাত কান্না আটকে আবারও বলল, আপনি ছাড়া এই জগতে আমার কেউ নেই। আপনিই আমার পুরো দুনিয়া, সুখ দুঃখ, গোটা একটা জীবন। আমার এই হাত কোনোদিনও ছাড়বেন না। আমার যে অর্ণ চৌধুরী ছাড়া পুরো দুনিয়াটা ফাঁকা। আপনি ছেড়ে গেলে আমি নিঃস্ব। অর্ণ হঠাৎ হেসে ফেল। কায়নাতকে ছেড়ে পাশে রাখা গিটারটা হাতে নিয়ে কায়নাতের অশ্রু মাখা আঁকি পানে তাকে বলল, আজ মিসেস অর্ণের জন্য একটা গান গাই, আপনি শুনবেন? কায়নাত চোখে পানি রেখেও ঠোঁটে হাসি টানলো। নিঃশব্দে অনুমতি দিতেই অর্ণ স্বর টানলো গলায়। ও কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে। হৃদয়ের যত প্রেম দিয়েছি তোমার, কেন যে বোঝো না আমার। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। কায়নাত মুগ্ধ চোখে তাকিয়ে রইল সামনে পুরুষটার দিকে। কি সুন্দর কানের গলা। অর্ণর গলা থেমে যেতেই চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধু বাতাসে ভেসে থাকা ফুলের ঘ্রাণ আর চাঁদের লাইটের ক্ষীণ ঝলকানি ছিল। কায়নাত স্বপ্ন দেখছে নাকি বাস্তবে আছে তা সে নিজে বুঝতে পারছে না। হঠাৎ অর্ণ গিটারটা পাশে রেখে ঝটকা মেরে কায়নাতকে নিজের কাছে টেনে নিল। এক মুহূর্তের জন্য কায়নাত হতভম্ব হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার ঠোঁটে শক্ত এক চুমু এঁকে দিল অর্ণ, তীব্র, গাঢ় ও দীর্ঘ। কায়নাত দম নিতেই ভুলে গেল যেন, শরীরের ভেতর কেমন অচেনা শিহরণ খেলে গেল। অর্ণ তাকে এক ফোঁটা নড়ার সুযোগ দিল না। বেশ অনেকটা সময় পর যখন ঠোঁট ছেড়ে দিল তখনই দুজনেই হাঁপাচ্ছিল। অর্ণ কপালে কপাল ঠেকিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ মাই লাভ। কায়নাত চোখ বন্ধ করে ঠোঁটে মৃদু হাসি টানল। চোখ বেয়ে গড়িয়ে নামলো অশ্রু, শুদ্ধ ভালোবাসার অশ্রু। খাপা কঞ্চে বলল, আবার বলুন। অর্ণ মুচকি হেসে চোখ নামিয়ে কায়নাতের কান ঘেঁষে বলল, আই লাভ ইউ আমার কিশোর লাল বউ। কায়নাত
বুকের ভেতর হাত জড়ো করে আঁকড়ে ধরল অন্যকে। আমিও আপনাকে ভালোবাসি, শুধু আপনাকেই। অর্ণর বুকটা ভরে গেল অদ্ভুত এক তৃপ্তিতে। সে আস্তে করে কায়নাতের মুখমণ্ডল দু হাতের মুঠোয় নিয়ে চোখের দিকে তাকালো। তুমি শুধু আমার, শরীর মন প্রাণ সবটুকু দিয়ে আমার। কায়নাত লজ্জায় মাথা নিচু করে করলো। অর্ণ এক হাত বাড়িয়ে সাদা গোলাপের গুচ্ছটা ওর কোলে রেখে নরম স্বরে বলল, আজকের রাতটা আমি শুধু তোমার সাথে কাটাতে চাই জান। কায়নাত চমকে অর্ণর চোখের দিকে তাকালো। লাজে গাল লালচে হয়ে উঠল, শব্দ খুঁজে পেল না। অর্ণ তার দিকে অস্থিরতা টের পেয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি তোমাকে আঘাত করবো না, শুধু আমার বুকে মাথা রেখো আজ, এইটুকুই চাই। কায়নাত ধীরে মাথা নাড়ালো, তারপর আলতো করে অর্ণের বুকে মুখ গুজে দিল। অর্ণ দু হাত শক্ত করে জড়িয়ে তোলো তার কিশোরী বুকে। চারপাশে সব আলো, সব ফুল, সব রং তখনই নিঃশব্দে সাক্ষী থাকলো তাদের ভালোবাসার, এক পবিত্র অসম ভালোবাসার।